নিয়ে। মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সাথে যুক্তরাষ্ট্রের একটি $12 বিলিয়ন যুদ্ধ বিমান বিক্রয় সংক্রান্ত চুক্তি হয়েছে। কখন চুক্তি হয়েছে? এই সংবাদ এসেছে একদিন আগে, অর্থাৎ 15 জুন 2017 সালে। A handshake to remind the world of a long-standing relationship between the US and Qatar and to seal the deal for a new fleet of fighter jets. যুক্তরাষ্ট্রস্থ যে কাতারের দূতাবাস আছে সেই দূতাবাস থেকে একটি টুইট করে এই সংবাদ দেওয়া হয়েছে এবং একটি ছবি দেওয়া হয়েছে যেখানে জেনারেল ম্যাটস অর্থাৎ প্রতিরক্ষা সেক্রেটারি ম্যাডডগ হিসেবে যার পরিচয়, জেনারেল ম্যাটসের সাথে কাতারের যে সরকারের যে শীর্ষস্থানীয় কর্মকর্তা তাদের এই চুক্তির একটি কর্মদিনের ছবি ছাপা হয়েছে, যেটা নিয়ে প্রতিবেদন তৈরি করেছে আল জাজিরা এবং বলা হচ্ছে যে এই হলো নতুন অগ্রগতি। বর্তমানে মধ্যপ্রাচ্যে যে কাতার সৌদি সংক্রান্ত সংকট চলছে এবং ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য ঘুরে আসার পর যে একটা হচপচ অবস্থা তৈরি হয়েছে তার সর্বশেষ অগ্রগতি। The $12 billion weapons deal between the US and Qatar. The Qatari ambassador to the US tweeted this photo of the deal signing with US Defense Secretary James Mattis yesterday. The agreement allows Qatar to buy F-15 fighter jets from the US, and this comes just days after President Trump accused the Mideast ally. কখন হলো এই অগ্রগতি, কি অবস্থায় হলো এই অগ্রগতি, একটু আলোচনা করা দরকার। সেটা হলো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রীয় ক্ষমতায় দায়িত্ব নেওয়ার পর প্রথম সফর করেন মুসলিম একটি দেশ সৌদি আরব। সেখানে যেয়ে তিনি $350 বিলিয়ন অস্ত্র বিক্রয় সংক্রান্ত চুক্তি করেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রয় চুক্তি। এর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ফিরে আসার এক সপ্তাহ যেতে না যেতেই সৌদি আরব, মধ্যপ্রাচ্যের মডেল মুসলিম রাষ্ট্র আমি বলি, কাতারকে একঘরে করার জন্য তার প্রভাব বলয়ে থাকা 5টি দেশ দিয়ে একটা অর্থনৈতিক অবরোধ তৈরি করে, কূটনৈতিক অবরোধ, সকল ধরনের সম্পর্ক ছিন্ন করে, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। আকাশপথ, স্থলপথ, নৌপথ সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করার প্রেক্ষিতে কাতারে একেবারে হঠাৎ করে একটা সংকট তৈরি হয়েছে। যদিও সেই সংকট তারা স্থানীয়ভাবে কাটিয়ে ওঠার চেষ্টা করছেন, তবে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং অস্থিতিশীলতার জন্ম দিচ্ছে মধ্যপ্রাচ্যে। সেই সময়ের আলোচনায় যখন ডোনাল্ড ট্রাম্প নিজে একাধিক টুইট করে দাবি করছেন যে না, তার সফরের প্রেক্ষিতে এই অগ্রগতি হয়েছে, ধন্যবাদ দিয়েছেন যুক্তরাষ্ট্রকে কাতারকে আগ্রহ করার জন্য এবং কাতার যেন সন্ত্রাসীদের অর্থ সহায়তা না দেয় সে সংক্রান্ত একের পর এক টুইট করছেন। এর প্রেক্ষিতে হঠাৎ করেই যেন এই অস্ত্র বিক্রয় সংক্রান্ত সংবাদটি এলো, যেটি নিয়ে যে অস্বস্তি তৈরি হয়েছে সেটা এখানকার গণমাধ্যমের আলোচনাগুলোতে স্পষ্ট। যেমন সিবিএস নিউজের সংবাদ উপস্থাপক খুব বিব্রতভাবে তার প্রতিনিধিকে জিজ্ঞাসা করছিলেন যে আসলে কি হচ্ছে, যুক্তরাষ্ট্র কার সাথে চুক্তি করছে, কার সাথে শত্রুতা তৈরি করছে, কার সাথে মিত্রতা তৈরি করছে, কার সাথে বাণিজ্য করছে, কিছুই তো আসলে বোঝা যাচ্ছে না ঘটনা। The president tweets out his criticism of Qatar and praises other Mideast nations for cutting off diplomatic ties, and now we are striking a $12 billion deal to sell them arms. Please explain the significance of this and how we got here. বিষয়টা এমনই, সারা বিশ্ব আসলে মুচকি হাসছে এবং দেখছে আর ভাবছে যে না, এখানে বিবাদ যেখানে স্পষ্ট সেখানে বাণিজ্যের সুযোগও তৈরি হয়। মধ্যপ্রাচ্যে বিবাদ তৈরি হয়েছে দুই দেশের মধ্যে, সৌদি আরব এবং কাতারের মধ্যে, এবং কাতারের যে প্রভাব বলয় সংক্রান্ত অনেক রাষ্ট্র আছে তারা এবং সৌদি আরবের প্রভাব বলয় সংক্রান্ত অনেক রাষ্ট্র, তারা উভয় মিলে পুরো মুসলিম বিশ্ব সহ বহির্বিশ্ব দেখছে যে যুক্তরাষ্ট্র এই যে দুই দেশের মধ্যকার বিবাদ, সেই বিবাদের মধ্যে একটা বড় ধরনের বাণিজ্য করার সুযোগ পেয়েছেন। কি সেই বাণিজ্য? সৌদি আরবের সাথে $110 বিলিয়ন নগদ অস্ত্র বিক্রয় চুক্তি এবং 10 বছরে যেটা $350 বিলিয়ন। সেই চুক্তির পরপরই কাতার আরেকটি ধনী রাষ্ট্র তার সাথে $12 বিলিয়ন একটা বাণিজ্য করার সুযোগ পেয়েছে। এই এক মাসেই যুক্তরাষ্ট্রের বাণিজ্য হয়েছে অস্ত্র বিক্রয় থেকে প্রায় $122 থেকে $25 বিলিয়ন, অনেক টাকা আসলে। যুক্তরাষ্ট্রকে এগেন গ্রেট করার যে মিশন ডোনাল্ড ট্রাম্পের, সেই মিশনের প্রেক্ষিতে অর্থের সংস্থান যেন তেনভাবে হবেই তিনি করবেন বলেছিলেন, সেটা ঘটছে। সেটা করতে যে মধ্যপ্রাচ্যে এতদিনে যুক্তরাষ্ট্রের যে মিত্র দেশ কাতার, এতদিন যুক্তরাষ্ট্রের যে নীতি, মধ্যপ্রাচ্য নীতি, সেখানে কাতারের সাথে বন্ধুত্ব, কাতারে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি আছে, সব কিছু আছে। এগুলোর যে দীর্ঘদিনের স্থিতিশীলতার একটা চিত্র, সেটি এবার বেশ বড় ধরনের ধাক্কা খেয়েছে। কাতারের জনগণ বিশ্বাস করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র তার নিজের স্বার্থেই সৌদি আরবকে দিয়ে এই যে খেলা তার বিরুদ্ধে খেলেছে। যেমন কাতার এয়ারলাইন্সের সিইও
বলছিলেন যে কিভাবে যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু হতে পারে তার বোধগম্য নয়, এবং এই ঘটনা যুক্তরাষ্ট্র ঘটিয়েছে বা সে নিয়ে তার কোনো সন্দেহ নেই। তবে এই অস্বস্তিকর আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্র যে খুব স্বস্তিতে আছে এটি বলা যাবে না। যখন দুই দেশের মধ্যকার বিবাদমান দুটি দেশের মধ্যকার একটা সম্পর্কের সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্র বাণিজ্য করার সুযোগ পেয়েছে, সুতরাং কাকে রেখে কাকে ফেলবে এরকম একটা দ্বিমত আছে। তবে সেই সব অস্বস্তি এবং অস্পষ্ট পররাষ্ট্রনীতির কিছুটা চিত্র ফুটে উঠেছে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে, যেমন রেক্স টিলারসন এখনও তিনি বলছেন যে মুসলিম ব্রাদারহুড যেটা মিশরের একটি সংগঠন, সেটা প্রায় কাছাকাছি সন্ত্রাসী সংগঠন হিসেবে তিনি বর্ণনা করছেন এবং বলছেন কাতার তাদেরকে অর্থ সহায়তা দেয়, সেটা যুক্তরাষ্ট্রের পছন্দ নয়। That there are elements of Muslim Brotherhood that have now become part of governments. There are members of parliament in Bahrain that are parts of government. There are members in Turkey that are parts of government. And so in designating the Muslim Brotherhood in its totality as a terrorist organization. নিয়ে সিনেটে আলোচনায় সিনেটর ওয়ারেন, এলিজাবেথ ওয়ারেন, খুবই প্রভাবশালী একজন সিনেটর, তিনি প্রশ্ন করেছিলেন জেনারেল ম্যাটসকে, প্রতিরক্ষা মন্ত্রী, যে আসলে আপনি কি আমাকে বলবেন যে যুক্তরাষ্ট্র কি চায় মধ্যপ্রাচ্যে আসলে। জেনারেল ম্যাডডক বলেছেন যে না, আসলে বিষয়টা যেটা ঘটছে যে আমাদের যে অ্যালাই রাষ্ট্র অর্থাৎ বন্ধু রাষ্ট্র তার কিছু সমস্যা আছে অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত, যুক্তরাষ্ট্র তাকে বুঝিয়ে বলার চেষ্টা করেছে এবং তারা বুঝতে পেরেছে তাদের সমস্যা কোথায়। Secretary Mattis, can you please clarify what is the policy of the United States government toward the current dispute among Gulf countries in the Middle East? We have friends in the region, Senator, who have problems. They admit it. One of the issues that came up and when President Trump visited Saudi Arabia was their effort to turn off the spread of rabid ideologies that undercut stability and create kind of the ocean in which the terrorists swim. তো যাই হোক, এই আলোচনা দীর্ঘায়িত করব না। সর্বশেষ অগ্রগতি যারা জানতেন না তাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম যে যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের যে অস্ত্র বিক্রয় সংক্রান্ত ইতিহাসের বৃহৎ চুক্তির পরে সৌদি আরব যে সাহস পেল কাতারকে একঘরে করে রাখার, বিচ্ছিন্ন করার, সেখানে যে একটা অস্থিতিশীলতা তৈরি হয়েছে, কূটনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে, একটা যুদ্ধ অবস্থা, সেই সুযোগে যুক্তরাষ্ট্র কাতারের হাতেও কিছু অস্ত্র বিক্রয় করার একটা সুযোগ পেয়েছে। এটি যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য লাভবান, অবশ্যই সেটি নিয়ে খুব বেশি আলোচনা নেই। তবে আলোচনা হচ্ছে উদার মহলে যে না, কাদের হাতে যুক্তরাষ্ট্র অস্ত্র তুলে দিচ্ছে, কোথায় অস্ত্র তুলে দিচ্ছে, কেন অস্ত্র তুলে দিচ্ছে। চিন্তা করুন একবার, দুটি পাশাপাশি রাষ্ট্র, যেই দুটি রাষ্ট্রে গণতন্ত্র নেই, রাজতন্ত্র, স্বৈরশাসকরাই ক্ষমতা চালিয়ে রেখেছেন, ব্যক্তি স্বাধীনতার ইচ্ছাই সেখানে যুদ্ধ বিগ্রহের বড় নিয়ামক, জনগণের কোনো মতামত নেই। সেই দুটি রাষ্ট্রের হাতে, একজনের হাতে $350 বিলিয়ন অস্ত্র আর একজনের হাতে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র তুলে দিচ্ছে পাশাপাশি। কি হতে পারে ভবিষ্যৎ? নিশ্চয়ই এটি এখনই আন্দাজ করা নয়, তবে যারা সমঝদার তাদের জন্য ইশারাই যথেষ্ট। অনেকেই ভাবতে শুরু করেছেন মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী একটা অস্থিতিশীলতার প্রেক্ষাপট তৈরি হচ্ছে, যার প্রেক্ষিতে কে লাভবান হবে, কে ক্ষতিগ্রস্ত হবে এখনই বলা যাচ্ছে না। তবে নতুন করে অস্থিতিশীলতা তৈরি হলে তার পরিণাম যে মুসলিম দেশ হিসেবে কাতার এবং সৌদি আরবের জন্য শুভ হবে না, সেটা নিশ্চয়ই আন্দাজ করা যায়। হ্যালো, দিস ইজ শাহেদ আলম। আমি আশা করি আমার এই আলোচনা পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি এই ধরনের আলোচনা ভবিষ্যতে আরো অব্যাহত রাখতে চাই।